নিষাদ, শোনো, ওই জিনটা আমার শরীরে বাজেভাবে স্পর্শ করে। সামিয়ার মুখে এই কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, আরে কি বলো, মাথা খারাপ হলো নাকি? কি বলছো এসব? তোমাকে জিন স্পর্শ করে মানে কি? সামিয়া ধীর গলায় বলল, আরে হ্যাঁ, সত্যি বলছি। আমি ঘুমালে আমাকে একটা জিন এসে স্পর্শ করে। শুধু স্পর্শ না, আরও অনেক কিছু করে। আমি এসব মুখে বলতে পারবো না। ওর কথা শুনে আমি এবার সিরিয়াস হয়ে গেলাম। বললাম, তুমি কি সত্যি বলছো? ভালো করে খেয়াল করে বলো। সামিয়া বলল, নিষাদ, তুমি আমার বয়ফ্রেন্ড। তোমার সাথে আমি মজা করছি না। তোমার সাথেই প্রথম শেয়ার করছি। আমি কাউকে কখনো এই কথা বলিনি। কিভাবে বলবো? এসব কথা কি কাউকে বলা যায়? কেউ কি বিশ্বাস করবে? তুমি আমার বয়ফ্রেন্ড হয়েও বিশ্বাস করছো না, তাহলে অন্য কেউ করবে কিভাবে? আমি বললাম, আমাকে ভুল বোঝো না সামিয়া। তুমি যা বলছো সেটা কেউই প্রথমে বিশ্বাস করবে না। তারপর আবার বললাম, আচ্ছা শোনো, তুমি যেটা বলছো সেটা জিন, এটা তুমি কিভাবে জানলে? এটা তো মানুষও হতে পারে। সামিয়ার সাথে সাথে বলল, না, মানুষ হতে পারে না। ও আমাকে অদৃশ্যভাবে স্পর্শ করে। এই অনুভূতি তোমাকে বোঝাতে পারবো না। আমি বললাম, আচ্ছা, আজ রাতে একটা কাজ করবে। তুমি রাতে ঘুমানোর আগে ফোনের ক্যামেরা অন করে বিছানার দিকে রেখে দেবে। তুমি আসলেই ঘুমাবে না, ঘুমানোর ভান করবে। যদি কিছু আসে, ভিডিওতে ধরা পড়বে। বুঝতে পারবো জিন না মানুষ। আরও বললাম, যদি প্রমাণ পাই তাহলে তোমার পরিবারকে জানাবো। না হলে তোমাকে নিয়ে হুজুর বা কবিরাজের কাছে যাব। ভয় পেও না, আমিই আছি। সামিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে, কাল দেখা হবে। আমি বললাম, আমি এগিয়ে দিই? সামিয়া বলল, বাড়ি পর্যন্ত পারবা? আমি হাসলাম, না, এখনই নয়। তোমার বাবা মা দেখলে সমস্যা হবে। সময় হলে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হবু শ্বশুর বাড়িতে এখনই যাওয়া যাবে না। সামিয়া মুস্কি হেসে বলল, হয়েছে হয়েছে, বাবার সামনে যেতে ভয় পাও, এখন আবার বড় বড় কথা বলো। ও চলে গেল, আমিও বাড়ি ফিরলাম। রাতের ঘটনা। সামিয়া রাতের খাবার শেষে ফোনের ক্যামেরা অন করে বিছানায় শুয়ে ঘুমের অভিনয় করছিল। একসময় রাত প্রায় 12টা। হঠাৎ সে অনুভব করল তার বিছানায় কেউ ধপ করে বসল। ভয়ে শরীর কাঁপছিল, চোখ খুলতে ইচ্ছে করছিল, কিন্তু জানার জন্য চুপ করে শুয়ে থাকল। কয়েক সেকেন্ড পর সে অনুভব করল কারো হাত তার কোমরে যাচ্ছে। হাতটা লোমে ভরা। অদ্ভুত অনুভূতি। সামিয়া আর সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিল। তার চিৎকারে বাবা, মা, ভাই, ভাবি সবাই দৌড়ে এলো। দরজা খুলে তারা ঘরে ঢুকল। কি হয়েছে? এভাবে চিৎকার দিলে কেন? সামিয়া স্বাভাবিক হয়ে বলল, ভয় পাইছি, স্বপ্ন দেখছিলাম। তার বাবা বললেন, ওহো, তাই বল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। মা এসে দোয়া পড়ে ফুঁ দিয়ে বললেন, দোয়া কালাম পড়ে ঘুমাও, খুব ভয় করলে আমি তোমার সাথে ঘুমাই। সামিয়া বলল, না মা, তোমরা যাও। সবাই বের হয়ে গেলে সে ফোন নিয়ে বিছানায় বসল। ভিডিও দেখে বুঝল ক্যামেরায় কিছুই ধরা পড়েনি, কিন্তু অনুভূতি একদম সত্যি। নিশ্চিত হল এটা কোনো মানুষ নয়, এটা জিন। সেই রাতে আর ঘুমাতে পারেনি সামিয়া। পরের দিন দুপুরে আমি জিজ্ঞেস করলাম, কাল রাতে ধরছিল না কেন? ভয় করছিল? সামিয়া ফোন বের করে ভিডিও দেখালো। কেউ নেই, কোনো ছায়া নেই। সামিয়া ভয় পেয়ে বলল, ভিডিওতে কেউ নেই, কিন্তু আমাকে স্পর্শ করছে, কোমরে লোমে ভরা হাত। এখন কি করব নিষাদ? আমি চিন্তায় পড়ে একটা বন্ধুর সাথে কথা বলে একজন ভালো কবিরাজের ঠিকানা নিলাম। সামিয়াকে নিয়ে সেখানে গেলাম। সব ঘটনা শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, শুনেন, এটা এখানেই শেষ। কবিরাজ কি বললেন জানতে পারবেন পরের পর্বে। যারা পরের পর্ব খুঁজে পাবেন না, তারা আমার পেজ ভূতের গল্প লেখকে চলে আসবেন। আমি প্রতিদিন দুপুর 2টায় গল্প পোস্ট করি। এটা শুধু একটা গল্প, বাস্তব না, তবে অনেকের বাস্তব ঘটনার সাথে মিল পেতে পারেন। যাদের সাথে এমন ঘটনা ঘটে, ভয় পাবেন না, পরিবারকে জানান। কবিরাজ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। সামিয়া আমার পাশে কাঁপছিল। হঠাৎ কবিরাজ ধীরে ধীরে মুখ তুলে বললেন, মাইয়া বেটি,
তোমার সাথে যা ঘুরতেছে এটা সাধারণ জিনের কাজ না। সামিয়া ভয় পেয়ে আমার হাতটা চেপে ধরল। কবিরাজ আবার বললেন, এটা এক ধরনের আশেক জিন, যেই জিন মেয়েদেরকে নিজের স্ত্রী মনে করে আর রাতে স্পর্শ করে। সামিয়া শিউরে উঠল। আমি চুপ করে রইলাম। কবিরাজ বললেন, এই জিন তোমারে ছোটবেলা থেকেই ফলো করতেছে, কিন্তু কিছুদিন হয়েছে ও তোমারে পাওয়ার চেষ্টা বাড়াইছে। রাইতে তোমারে জড়াই ধরে, এই যেন প্রথম ধাপ। সামিয়া ভয়ে কাঁপা গলায় বলল, আচ্ছা, এটা কি আমার ক্ষতি করবে? কবিরাজ ধীরে বললেন, ক্ষতি করবে কিনা সেটা এখনো বুঝি নাই, কিন্তু এই টাইপের জিন যদি কাউরে পছন্দ করে তাইলে সেই মাইয়াডারে বিয়া করতে দেয় না, কারো সাথে থাকতে দেয় না, এমনকি। কবিরাজ থেমে গেলেন। আমি তাড়াতাড়ি বললাম, কি হয় বলেন। কবিরাজ দীর্ঘশ্বাস ফেললেন। অমন জিন অন্য পুরুষের প্রতি মেয়েরারে অসহ্য করে তোলে। মেয়েরার শরীর খারাপ হয়, কাজে মন বসে না, আর রাইতে ঘুম পায় না। সামিয়া ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল সে এখনই কেঁদে ফেলবে। আমি বললাম, এই জিন কি সামিয়ার কাছে সেইভাবে আসে? কবিরাজ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা শুধু স্পর্শ না, পরের ধাপেও আরও এগুইতে পারে। এই জন্যই তোমারে তাড়াতাড়ি আইছে না, ভালো হয়েছে। সামিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল, এখন আমার কি হবে? কবিরাজ বললেন, আগে একটা পরীক্ষা করব। তুমি কাল রাইতে আবার বিছানায় ঘুমাইবার ভান করবা, তবে এইবার তোমার শরীরে আমি একটা বিশেষ দোয়া দিয়া পানি ছিটায় দিব। যদি জিন আসে, ও টিকতে পারবে না, রেগে যাইবে, তখন আমরা বুঝবো ওর শক্তি কেমন। আমি দ্রুত বললাম, তার মানে কাল রাতেও সামিয়ার রুমে কিছু আসতে পারে? কবিরাজ গভীর গলায় বললেন, আসবই। আশেক জিন একবার ধরলে ছাড়ে না। সামিয়া হঠাৎ বলল, না, আমি আর রাতে একা থাকব না, আমি ভয় পাই। কবিরাজ শান্ত গলায় বললেন, ভয় পাইলে জিন আরও বাড়াই দিব। তুমি শক্ত থাকবা, আর তোমারে রক্ষা করার জন্য আমি এখানে কিছু দোয়া দিব। এরপর তিনি একটি তামার তাবিজ লিখলেন, সামিয়ার হাতে পরিয়ে দিলেন। বললেন, এই তাবিজ তুমি খুলবা না, আর রাতে ঘুমানোর আগে ফানুস নিভায়া দিবা, শুইয়া থাকবা, দেখবা কি হয়। আমি সামিয়ার দিকে তাকালাম। সে চোখ নামিয়ে রাখল, মনে হচ্ছিল অনেক ভয় নিয়ে আছে। তবুও বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। তারপর আমরা কবিরাজের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে সামিয়ার পাশে হাঁটছিলাম। ওর মুখে ভয়, চোখ লাল, কণ্ঠ কাঁপছে। আমি নরম গলায় বললাম, আমি আছি, ভয় পেও না। কাল রাতে যা হবে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। সামিয়া খুব ধীরে বলল, নিশাদ, যদি কালও ও আসে? আমি বললাম, ও আসবেই, কিন্তু এবার আমাদের হাতে প্রমাণ থাকবে, আর কবিরাজও দেখতে পারবেন। সামিয়া কিছুক্ষণ চুপ, তারপর আস্তে বলল, ও যদি আরও বেশি কিছু করতে চায়? আমি ওর হাত ধরে বললাম, হবে না, আমি আছি। আজ শুধু তুমি বাড়ি যাও, বিশ্রাম নাও, রাতের জন্য শক্ত হও। সামিয়া মাথা নেড়ে সম্মতি দিল। রাত, কালো অন্ধকার। সামিয়া শোবার আগে তাবিজটা দেখে, দরজা লাগালো, ফোন রাখল টেবিলে, ক্যামেরা অন করল, আর ঘুমের অভিনয় শুরু করল। ঘরটা নিস্তব্ধ, দেয়াল ঘড়ি টিক টিক টিক। রাত প্রায় 1টা। হঠাৎ বিছানা কেঁপে উঠল। কেউ ধপাস করে বসল ঠিক তার পাশে। সামিয়ার নিঃশ্বাস থমকে গেল, মনে হচ্ছিল হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। এরপর একটা ঠান্ডা লোমওয়ালা হাত আবার তার কোমরে গেল, কিন্তু এইবার হাতটা ধীরে ধীরে উপরে উঠছিল। সামিয়া ভয়ে কেঁপে উঠল। তারপর হঠাৎ একটা গভীর ভয়ঙ্কর শ্বাসের শব্দ ঠিক তার গলার পাশে। ঘরটা জমে গেল, মাথার চুল খাড়া হয়ে গেল, আর ঠিক তখনই ফোনের ক্যামেরার সামনে কিছু একটা নড়াচড়া করল। এই প্রথমবার কিছু একটা ফ্রেমে ধরা পড়ল। ক্যামেরায় স্পষ্ট দেখা গেল সাদা নীলাভ চোখ, একটা অস্পষ্ট মুখ এবং ঠান্ডা শ্বাসের শব্দ, তুমি আমার। তারপর ভিডিও লাল হয়ে বন্ধ হয়ে গেল।
ঠিক এই জায়গারই ভিডিও শেষ। সামিয়া এত ভয় পেয়ে গেল, সে আর এক মুহূর্ত ঘরে থাকতে চাইল না। তার কাঁপা কণ্ঠে বলল, নিশাদকে কল করতে হবে। সামিয়া কাঁপা হাতে আমাকে কল দিল। রাত তখন প্রায় 1:30। কল ধরার সাথে সাথে সে কাঁদতে কাঁদতে বলল, নিশাদ, ও আজ আবার এসেছে, আমাকে ছুঁয়েছে, ভিডিওতে সব দেখা গেছে, আমি আর পারতেছি না। আমি তৎক্ষণাৎ বললাম, তুমি দরজা খুলে বাইরে এসে বসো, আমি এক্ষুনি আসছি। সামিয়া বলল, না, বাইরে গেলে আরও রাগ করবে, ও জানে আমি ভয় পাই। আমি বললাম, চলো এখনই কবিরাজের কাছে যাই, ভিডিওটা নিয়ে যাই, ও দেখলেই বুঝবে। সামিয়া আর কিছু বলল না, শুধু কাঁদতে কাঁদতে বলল, নিশাদ আজও আমাকে বোধহয় আরও কিছু করতে চাইছিল। আমি আর দেরি করলাম না, বাইক নিয়ে ছুটে গেলাম সামিয়ার বাড়ির দিকে। কবিরাজের বাড়িতে পৌঁছে রাত প্রায় 2টো। কবিরাজ দরজা খুলে অবাক হয়ে বললেন, এই সময় কেন আইছেন? আমি ফোন এগিয়ে দিয়ে বললাম, স্যার, আজ যা হয়েছে আপনি নিজের চোখে দেখেন। কবিরাজ ভিডিওটা চালালেন। ভিডিওর মাঝামাঝি এসে তিনি সোজা হয়ে বসলেন, চোখ বড় হয়ে গেল। ভিডিও শেষ হতেই তিনি গভীর ভারী গলায় বললেন, এই জিনের শক্তি আমরা যতটা ভাবছিলাম তার চেয়েও অনেক বেশি। এটা সাধারণ আশেক জিন না। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, তাহলে কি করতে হবে? কবিরাজ ধীরে বললেন, এই জিন সামিয়ার সাথে বিয়া করবার ইচ্ছা রাখে, ওর ওপরে সম্পূর্ণ হক বসাইছে, আর ওরে কেউ নিতে পারবে না এই ভাবনায় আছে। সামিয়া আতঙ্কিত হয়ে বলল, তাহলে আমি কি করব? কবিরাজ বললেন, আগামী 3 রাত খুব গুরুত্বপূর্ণ। জিন তোমারে নিতে চাইবে, আর তুমি যদি ভয় পাও, দুর্বল হও, তাহলে সে আরও শক্তি পাবে। আমি বললাম, আর যদি ওর ইচ্ছা পূর্ণ হয়? কবিরাজ তাকিয়ে বললেন, তাহলে সামিয়া আর মানুষ দুনিয়ায় থাকতে পারবে না, মানুষের মতো বাঁচতে পারবে না, একসময় পুরোপুরি হারিয়ে যাবে। সামিয়া ভয়ে জড়িয়ে ধরল আমার হাত। কবিরাজ আবার বললেন, আজ রাইতে যা হয়েছে ওটা শুধু শুরু, আগামী রাত ওর আসল রূপ দেখা যাবে।